আমেরিকার নির্বাচনের আগের থেকেই শোনা যাচ্ছিল আমেরিকার পক্ষ থেকে যদি ডোনাল্ড ট্রাম্প জেতেন তাহলে একটা ভয়ানক ঝড় আসতে চলেছে, যে ঝড় পৃথিবীর সমস্ত দেশকে নাড়িয়ে দেবে। সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তিনি 2 এপ্রিল 2025 তার শুল্ক যুদ্ধ ঘোষণা করলেন। ট্যারিফ ওয়ার, পৃথিবীর প্রায় 80টা দেশের বিরুদ্ধে উচ্চ হারে তিনি শুল্ক ঘোষণা করলেন। অর্থাৎ সেই সমস্ত দেশ থেকে আমেরিকায় যে পণ্য ঢোকে অর্থাৎ আমদানি হয় তার উপর উচ্চ হারে শুল্ক বসালেন। যেমন ভারতের ক্ষেত্রে বসিয়েছিলেন 26%, চীনের ক্ষেত্রে বসিয়েছিলেন 34%। এরকম বিভিন্ন দেশের ক্ষেত্রে তিনি শুল্ক চাপিয়ে দিলেন। পৃথিবী অস্থির হয়ে উঠল, অর্থনীতি টালমাটাল অবস্থা। 7 তারিখে পৃথিবীর সমস্ত শেয়ার বাজারে ধস নামল। আপনারা বলবেন, আর ধস মশাই, এসব বৈদেশিক বাণিজ্য, আমদানি রপ্তানি, এ দিয়ে সাধারণ মানুষের কি হবে? আপনি এসব গল্প বলে কি করছেন? এ তো বড় বড় শিল্পপতি, টাটা, বিড়লা, আদানি, আম্বানি, এদের ব্যাপার। এরা আমদানি রপ্তানি করে, আমরা সাধারণ মানুষ এতে কি হবে? আমাদের এসব শুনে কি হবে? এখানে একটা ছোট্ট ভুল হচ্ছে। আসলে এই যে শুল্ক যুদ্ধ বা ট্যারিফ ওয়ারটা, সেটা মূলত ক্ষতিগ্রস্ত হবে অতি সাধারণ মানুষরা। ওই যে হাট জিরজির করা কৃষক জমিতে কাজ করে, ওই যে কারখানায় শ্রমিকরা কাজ করে, এরাই হবে এই যুদ্ধের আসল ভিকটিম। তার কারণ এই যুদ্ধের ফলে ব্যবসা বাণিজ্য অনিশ্চিত হয়ে পড়বে, আর তার আক্রমণ আসবে এই কৃষক শ্রমিকদের উপর। তাদের চাকরি যাবে, উৎপাদন কমবে, দেশে একটা মন্দা আসবে, বিশ্বব্যাপী বিশাল মন্দা আসবে, যাকে অর্থনীতিতে রিসেশন বলে। আমি আপনাদের সুজয়, আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের জানান, আর আপনাদের মতামত কমেন্টে লিখে দিন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আমি আপনাদের অর্থনীতির গল্প বলবো না, আমি সহজ বাংলায় এই যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ সারা পৃথিবীর বিরুদ্ধে, সেই গল্পটা সাধারণ সহজ বাংলায় আপনাদের বোঝাতে চাইছি। আমদানি রপ্তানি ব্যাপারটা কি? আপনারা বাজেটে প্রায় শোনেন ইম্পোর্টের উপর ডিউটি চাপানো হয়েছে। শুল্ক বা ট্যারিফ বা ডিউটি যে নামেই ডাকে, এটা এক ধরনের ট্যাক্সেশন। অর্থাৎ ইম্পোর্টের উপর সব দেশ, বিশেষত উন্নয়নশীল এবং গরিব দেশগুলো ট্যাক্স চাপায়, ট্যারিফ চাপায়। কেন চাপায়? যাতে দেশের মার্কেটের, দেশের উৎপাদকরা তারা খেয়ে পড়ে বাঁচতে পারে। বিদেশ থেকে যদি সস্তা মাল, ধরুন আপনার দেশের চালের দাম কেজি প্রতি 50 টাকা, এখন বিদেশ থেকে যদি চাল সস্তায় 30 টাকায় ঢোকে, তাহলে আপনার দেশে তৈরি উৎপাদিত চাল বিক্রি হবে না।
বিদেশি চালই বিক্রি হবে। তখন কি করা হয়, ওই বিদেশি চাল 30 টাকা দাম, তার উপর আমি আরও 30 টাকা ট্যারিফ বা ট্যাক্স চাপিয়ে দিলাম, তাহলে সেটার দাম হয়ে গেল 60 টাকা। তাহলে সেটা আরও মহার্ঘ হয়ে গেল, দামি হয়ে গেল। তাহলে আমার দেশের উৎপাদিত পণ্যই মানুষ কিনবে। এইটা হচ্ছে ট্যারিফ বা শুল্ক চাপানোর প্রধান কারণ, প্রোটেকশান। দেশজ শিল্প এবং কৃষিক্ষেত্রকে প্রোটেকশান দেওয়ার জন্যে উন্নয়নশীল দেশ এবং গরিব দেশগুলো উচ্চ হারে ট্যারিফ লাগায়। আর একটা কারণ কি, এই ইম্পোর্টের উপর যে ট্যাক্স চাপানো হলো, এটা একটা সরকারের ইনকামের সোর্স। এতদিন মোটামুটি আমেরিকায় শুল্কটা কম ছিল। বিভিন্ন দেশ থেকে যে পণ্য আসতো, সেই পণ্যের উপর আমেরিকা খুব বেশি কর বা ট্যাক্স চাপাতো না, ডিউটি চাপাতো না, যার ফলে সেই মালগুলো আমেরিকায় ভালো বিক্রি হতো। আমেরিকা একটা বিরাট বাজার, তাদের প্রচুর পয়সা, তাদের মানুষদের হাতে অনেক পয়সা, যার ফলে আমাদের দেশ থেকে সোনা, গহনা, মুক্তা, ডায়মন্ড, অন্যান্য যন্ত্রাংশ যাই যায়, তার একটা বিরাট বাজার সেখানে। এবং সেখানে এতদিন ডিউটিটা কম ছিল। কিন্তু আমাদের দেশে অন্য দেশ থেকে যখন মাল আসছে, আমরা ডিউটি বেশি চাপাচ্ছি। 1930 সালে সেই মহামন্দার সময় আমেরিকাতে এরকম অতিরিক্ত ডিউটি চাপানো হয়েছিল। তারপরে সময়ের সাথে সাথে আমেরিকা বুঝলো যে অন্যান্য দেশের অসুবিধাগুলো কী, এবং তারা তাদের বাজারকে আরও মুক্ত করার জন্যে, আরও লিবারাল হওয়ার জন্যে তারা তাদের পণ্যের উপর আস্তে আস্তে ডিউটি কমাতে থাকলো। যার ফলে পৃথিবীর ছোট বড় নানা দেশ থেকে হরেক রকম পণ্য আমেরিকায় ঢুকতে থাকলো, এবং সেটা অনেক কম কস্টে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললেন যে তার একটা স্লোগান ছিল, মেগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার মহান করো। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক বিখ্যাত স্লোগান, মেগা, মেক আমেরিকা গ্রেট এগেইন। তখন তিনি বললেন, আমার দেশে শিল্প কমে যাচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে না, মানুষের চাকরির অভাব। এসব দেখে তিনি বললেন, না, এ তো চলতে পারে না। সবাই আমার দেশে মাল দাম করছে, চীন, ভারত, কানাডা, মেক্সিকো, জাপান, জার্মানি সবাই এনে মাল এখানে দাম করছে, যার ফলে আমার দেশে আর শিল্প সম্ভাবনাটাই কমে যাচ্ছে, চাকরি পাচ্ছে না তরুণরা। ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বুঝতে পারেননি, যে উন্নয়নশীল দেশে চীন, ভারত, বাংলাদেশ, মেক্সিকো, এই সমস্ত দেশে মজুরি অনেক কম, কল কারখানায় মজুরি অনেক কম। অতএব এখানে যে পণ্যটা তৈরি হচ্ছে তার কস্ট অনেক কম হচ্ছে, যেহেতু মজুরি কম দিতে হয়। কিন্তু আমেরিকার মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং যা, সেখানে একটা কারখানা তৈরি করে সেখানে যে মজুরি দিতে হবে, তাতে কিন্তু পাল্লা দিতে পারবে না এই দেশের পণ্যগুলো। এইটাই তার মাথায় ঠিকমতো ঢোকে। আর একটা জিনিস হচ্ছে, অর্থনীতির উন্নয়নের 3টে স্তর রয়েছে। এক হচ্ছে প্রথম কৃষি এবং কৃষি সহায়ক, ফিশারি, ফ্লোরিকালচার, ডেয়ারি, পোলট্রি। আমরা মূলত কৃষি প্রধান দেশ। তারপরে অর্থনীতি আরেকটু উন্নত হলে আমরা যেমন এখন কৃষি থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি ম্যানুফ্যাকচারিং। চীন যেমন
কৃষিক্ষেত্র থেকে সরে এখন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব। এত বেশি যন্ত্রপাতি সেখানে তৈরি হয়, পৃথিবীর আর কোথাও তৈরি হয় না। এবং যেহেতু তাদের প্রচুর জনসংখ্যা, যার ফলে যন্ত্র তৈরিতে খরচ তাদের অনেক কম। আবার আমেরিকা এই দুটো স্টেজ পার করে গেছে, এগ্রিকালচারের স্টেজ পার করে গেছে, ম্যানুফ্যাকচারিং স্টেজ পার করে গেছে। তারা এখন টারশিয়ারি বা সার্ভিস সেক্টর, অর্থাৎ যেখানে ট্রান্সপোর্ট, টেকনোলজি, এই ধরনের সেবামূলক সার্ভিস তারা দেয়। কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেডিকেল, তারা এই ক্ষেত্রে সার্ভিস সেক্টরে তারা এখন পৃথিবীর অন্যতম শক্তি। এখন ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম হওয়ার কারণ হচ্ছে আমাদের এই বৈদেশিক বাণিজ্যের একটা নিয়ম আছে, একটা কথা আছে, সেটা হচ্ছে বাণিজ্যের ব্যালেন্সটা কি। অর্থাৎ সবাই আশা করে, আপনিও যেমন আপনার পরিবার চালানোর সময় আশা করেন আপনার আয়ের থেকে ব্যয় যেন কম হয়, অর্থাৎ ব্যয়ের থেকে আয় যেন বেশি হয়, সারপ্লাস থাকে, সেভিংস হয়। ঠিক সেই রকম সব দেশ আশা করে সে যত টাকার এক্সপোর্ট করছে, সে যদি 1000 টাকার এক্সপোর্ট করে, সে যেন অন্তত 1000 টাকার কম ইম্পোর্ট করে, বিদেশ থেকে মাল কম কিনে। তাহলে এই দুটো যেটা সারপ্লাস, সেটাকে আমরা ট্রেড সারপ্লাস বলতে পারি। আরে ডোনাল্ড ট্রাম্প এসে কাগজপত্র দেখে মাথা গরম হয়ে গেছে। সে দেখে তার ট্রেড ডেফিসিট 1 ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে তো মাথা খারাপ, কতগুলো শূন্য নিজেরই মনে থাকে না। 1 ট্রিলিয়ন US ডলার হচ্ছে তাদের ট্রেড ডেফিসিট, অর্থাৎ তারা যত টাকা মাল আমদানি করে তার থেকে 1 ট্রিলিয়ন টাকা কম রপ্তানি করে, যার ফলে ফরেন রিজার্ভ কমে যাচ্ছে। 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লাখ ক্রোড়, 1 লাখ ক্রোড় US ডলার, এতটা ডেফিসিট। তার মানে তারা আমদানি করছে বেশি, তাদের পণ্য অন্যরা নিচ্ছে কম। এটাই রাগ ডোনাল্ড ট্রাম্পের, যার ফলে ঝ্যাট সব দেশকে শুল্ক বাড়িয়ে দিল। একটা পৃথিবীতে অস্থির, যেন কালবৈশাখীর ঝড় সব ওলট পালট করে দিল। সমস্ত দেশের নেতারা হল্লা করা শুরু করলেন, ইউএসের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে লাগলেন, অসহযোগিতার কথা বলতে লাগলেন। চীন হচ্ছে দ্বিতীয় শক্তি। আমেরিকার যেখানে অর্থনীতির সাইজ বুঝতে হলে বুঝতে হয় যে তার জিডিপি সাইজ কত। আমেরিকার জিডিপি সাইজ প্রায় 30 ট্রিলিয়ন। দ্বিতীয় বৃহত্তম দেশ চীন, তার জিডিপি সাইজ হচ্ছে প্রায় 20 ট্রিলিয়ন। আর মহান বিরাট উন্নতি করা দেশ, জনসংখ্যায় পৃথিবীর 1 নম্বর, সংস্কৃতিতে পৃথিবীর 1 নম্বর, পৃথিবীর 1 নম্বর প্রধানমন্ত্রী, সেই দেশের জিডিপি সাইজ 3 ট্রিলিয়ন। কোথায় চীনের 20, আমাদের 3। চামচিকে বলে আকাশে উঠবে। যাই হোক, শুধু এই জিডিপি দিয়েই একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিকাঠামোটা বোঝা যায় না। আমরা যদি এই জিডিপির সাথে পপুলেশনকে ভাগ করি, তাহলে জিডিপি পার ক্যাপিটাটা বেরোয়, তাহলেই আসল মানুষের
অর্থনৈতিক অবস্থাটা সে দেশের কেমন বোঝা যায়। ধরুন আমেরিকার 30 ট্রিলিয়ন ইউএস ডলার জিডিপি, আর তাদের পপুলেশন 33 কোটি। তাহলে ওই জিডিপিকে 33 কোটি পপুলেশন দিয়ে ভাগ করলে পার ক্যাপিটা জিডিপি বেরিয়ে যাবে, যেটা অনেক বেশি হবে। আবার চীনে 20 ট্রিলিয়ন ডলারকে যদি আপনি 140 কোটি দিয়ে ভাগ করেন তাহলে অনেক কম হবে। আর ভারতে 3 ট্রিলিয়নকে যদি 144 কোটি দিয়ে ভাগ করেন তো খুঁজে পাবেন না ভারতকে। তো এইরকম একটা অবস্থায় সারা পৃথিবীতে তোলপাড়। এটা একটা অসম যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে রকেট, মিসাইল, বোম নিয়ে আক্রমণ হচ্ছে না, এটা একটা অর্থনৈতিক যুদ্ধ। দুদিন বাদেই আমেরিকায়, বিশেষত আমেরিকার দক্ষিণ দিকে যারা এখনো কৃষিক্ষেত্রে বেশ উজ্জ্বল উপস্থিতি, যারা তুলো এখনো প্রচুর রপ্তানি করে, তারা দেখলো সব দেশ তাদের উপর এখন অনেক অনেক বেশি ট্যারিফ জারি করছে আমেরিকার সিদ্ধান্তের ফলে। তারা এবার বিক্ষোভ দেখাতে শুরু করলো ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির বিরুদ্ধে, যে তোমাদের সিদ্ধান্তের জন্য আমরা আজকে বিপর্যস্ত হয়ে পড়ছি। রাস্তায় রাস্তায় হাজার হাজার আমেরিকান ডোনাল্ড ট্রাম্প নিয়ে ট্যারিফ নীতির বিরোধিতা শুরু করলো। এই সমস্ত প্রেক্ষাপটে দাঁড়িয়ে 9 তারিখে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রনেতারা তাকে ফোন করছেন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করবার জন্যে। অতএব তার পরিপ্রেক্ষিতে 90 দিনের জন্যে তিনি সিজফায়ার করলেন, যুদ্ধবিরতি ঘোষণা করলেন, যে 90 দিন নতুন ট্যারিফ চালু থাকবে না, যে রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলেছিলেন সেটা চালু হবে না। আপাতত 10% ট্যারিফ সর্বক্ষেত্রে চালু থাকবে, শুধু চীন ছাড়া। চীন হচ্ছে আমার 1 নম্বর দুশ্মন। চীন কি করলো? চীন তো কম যায় না। আমেরিকা যখনই তার ট্যারিফ ঘোষণা করেছিল 34% চীনের উপর, চীন পাল্টা আমেরিকার উপর ট্যারিফ বাড়িয়ে দিয়েছিল, যে আমেরিকা থেকে যে জিনিস চীনে ঢুকবে তার উপর বেশি শুল্ক দিতে হবে। এই গুতগুতিতে শেষ পর্যন্ত চীন আমেরিকার উপর 125% ট্যারিফ জারি করে দিল। অর্থাৎ 100 টাকার একটা মাল আমেরিকা থেকে চীনে ঢুকলে তার দাম হয়ে যাবে 225 টাকা। আর ইউএস চীনের উপর ট্যারিফ ঘোষণা করলো লাস্ট 145%। অর্থাৎ চীনের 100 টাকার একটা মাল আমেরিকায় ঢুকলে সেটা 245 টাকায় বিক্রি করতে হবে। কি ধরনের কাণ্ড কারখানা চলছে চিন্তা করুন। তা এই বিষয়টা আশা করি আমি সহজভাবে বোঝাতে পারলাম। বৈদেশিক বাণিজ্য এবং বাণিজ্য ঘাটতি ইত্যাদি ব্যাপারগুলো। এখন কোনো দেশ এককভাবে চলতে পারবে না, তার কারণ তার কাছে সমস্ত জিনিস নেই। আজকে আমাকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা সেই জাতীয় সরঞ্জাম আনতে হলে আমেরিকার সাহায্য নিতে হবে, আমেরিকা থেকে আনতে হবে। পারমাণবিক শক্তি সম্পন্ন কোনো জিনিস কিনতে হলে আমেরিকা থেকেই কিনতে হবে। কোনো দেশ স্বয়ংসম্বর না। আমার হয়তো কাঁচামাল আছে, সবজি আছে, চাল ডাল আছে, যন্ত্র আছে কিছু, আবার অনেক জিনিস আছে যেটা অন্য দেশ থেকে আমাকে কিনতেই হবে। অতএব ইম্পোর্ট এক্সপোর্ট দু দেশের ভিতর থাকবে, এবং সেটা যেন একটা ভ্রাতৃত্বসুলভ সম্পর্কে একটা রিজনেবল লেভেলে থাকে, যাতে দুই দেশই লাভবান হয়। কিন্তু ট্রাম্প আচমকা যে আক্রমণ এনেছে তাতে সবাই লড়বড়ে হয়ে গেছে, নড়ে চড়ে গেছে।
যাই হোক, আপাতত 90 দিনের স্বস্তি পাওয়া গেছে। দেখা যাক বিভিন্ন রাষ্ট্র কিভাবে আমেরিকার সাথে নেগোসিয়েশন শুরু করে। আর আমাদের দেশে নিয়ে দেখবেন খবরের কাগজ, টিভিতে বিশেষ কোনো আলোচনা নেই। এত বড় ঘটনা, আমরা ইসরায়েল, গাজা, ইউক্রেন, রাশিয়া নিয়ে যত হইচই করছি যুদ্ধ নিয়ে, এই যুদ্ধ তার থেকে অনেক বড় স্কেলে। পৃথিবীর 800 কোটি জনসংখ্যাই এর সাথে জড়িত, কিন্তু এ নিয়ে কারোর চিন্তা ভাবনা তেমন দেখি না। তার কারণ আমরা খুব সত্যি ব্যস্ত আছি। এখন আমরা ওয়াকআপ বিল নিয়ে ব্যস্ত আছি, আমরা এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ব্যস্ত আছি, আমরা এখন রামের জয়যাত্রা নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, আওরঙ্গজেবের কবর থেকে আওরঙ্গজেবকে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। অতএব এইসব নিয়ে আমরা এত ব্যস্ত যে এই আন্তর্জাতিক এবং আমার রুটি রোজগারের সাথে যে সম্পর্ক, সেটা নিয়ে ভাবার সময় আমরা পাচ্ছি। এবার শেষটুকু করি এই বলে যে আজকে এর পরিণতি হবে হচ্ছে পৃথিবীব্যাপী এক মহা মন্দা আসবে। এই মন্দা এলে কী ঘটবে? তখন আজকে যদি এরকম ট্যারিফের জন্য আমেরিকায় আমার মাল যেতে না পারে, অন্য দেশও যদি ট্যারিফ বেশি বাড়ায়, তাহলে আমাদের পণ্য অন্য দেশে যাবে না। আর অন্য দেশে না গেলে আমরা যে জিনিসগুলো উৎপাদন করছি সেগুলো কে হবে? পচে যাবে, ফেলে দিতে হবে। তাহলে ধীরে ধীরে উৎপাদন কমে যাবে। উৎপাদন কমে গেলে কি হবে? বেকারি বাড়বে, চাকরি যাবে, কৃষক কাজ করবে না, কৃষক বেকার হয়ে যাবে। যে আগে 3 ফসলই ফসল ফলাতো, সে আর 3 ফসলই ফসল ফলাবে না। যে আগে 5 বিঘেতে সবজি করতো, সে এখন হয়তো 2 বিঘেতে সবজি করবে। তবে বাজারে চাহিদা কমে যাচ্ছে, তো বিদেশে বেশি মাল যাচ্ছে না। তাহলে তার অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, কলকারখানায় চাকরি যাবে, উৎপাদন কমে যাবে, চাকরি যাবে, আয় কমে যাবে, বাজারে চাহিদা কমে যাবে। এই হচ্ছেন মন্দা বা রিসেশনের চরিত্র। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই পরিণতি অনিবার্য। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব আমাদের মতো আম আদমি, আমাদের থেকেও যারা আরও গরিব, সেই শ্রমিক, কৃষক, যারা রক্ত জল করে রোদ জল বৃষ্টিতে কাজ করেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জিনিসের দাম বেড়ে যাবে। আশা করি বিষয়টা সহজ করে বোঝাতে পারলাম। সবশেষে প্রতিদিন যা বলি, আবার আসবো ফিরে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আনন্দই হচ্ছে আল্লাহ, আনন্দই হচ্ছে ঈশ্বর।